আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা। দেখো, আগের দিন একাদশ শ্রেণীর ইউনিভার্সাল সেট যেটা ছিল, সার্বিক সেট। ইউনিভার্সাল সেট কাকে বলে তার ডেফিনেশন আগের দিন পর্যন্ত হয়েছিল, যেটাকে ক্যাপিটাল ইউ এরকম একটা অ্যালফাবেটস দ্বারা প্রকাশ করা হতো, সেই সেটটা পর্যন্ত হয়েছিল। আজকে তার পরের যে ডেফিনেশনটা রয়েছে সেটা হচ্ছে পাওয়ার সেট। তো পাওয়ার সেট কাকে বলে সে সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। তার ডেফিনেশনটা তার আগে একবার দেখে নিয়ে যাক, তারপর ডেফিনেশনটার ব্যাখ্যা এবং এক্সাম্পল আমরা একে একে যাব। এখন তো পাওয়ার সেট কাকে বলে তার ডেফিনেশনটা একবার দেখে নেওয়া যাক। দেখো, পাওয়ার সেটের ডেফিনেশনটা আমি বোর্ডে খুব সুন্দর করে লিখেছি। পাওয়ার সেট, লেট এ বি এনি নন এমটি সেট। এ যে কোনো একটা নন এমটি সেট। নন এমটি মানে এমটি নয়। এমটি সেট তোমরা কাকে বলে জানো? যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না তাকে এমটি সেট বলে, শূন্য সেট বলে। যদি সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকে তখন সেটা হচ্ছে নন এমটি সেট। তাহলে এ যে কোনো একটা আমি নন এমটি সেট ধরে নিয়েছি। দ্য পাওয়ার সেট অফ এ, তাহলে এ সেটের সূচক সেটটা কেমন হবে? কন্টেনিং, যেটা ধারণ করবে, অল দ্য সাবসেট অফ এ। এ সেটের যতগুলো সাবসেট থাকে তাদের দ্বারা গঠিত যে সেট সেটা হচ্ছে পাওয়ার সেট হবে। অর্থাৎ এ যে কোনো একটা সেট নিলাম, সেই সেটের মধ্যে কিছু এলিমেন্ট থাকবে। এবার সেই সেটের যতগুলো সম্ভাব্য সাবসেট হয় তাদের দ্বারা গঠিত যে সেট সেটা হচ্ছে পাওয়ার সেট অফ এ। এই যে বলছে এ বি এনি নন এমটি সেট, দ্য পাওয়ার সেট অফ এ। তাহলে এ সেটের পাওয়ার সেটটা কি? কন্টেনিং, পাওয়ার সেটের মধ্যে ধারণ করে থাকে, অল দ্য সাবসেট অফ এ। অর্থাৎ এ সেটের যতগুলো সম্ভাব্য সাবসেট হয় তাদের দ্বারা গঠিত যে সেট সেটা হচ্ছে পাওয়ার সেট অফ এ, এবং সেটাকে ডিনোট করা হবে পি অফ এ এরকম একটা সিম্বলের সাহায্যে। এবারে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো খুব সুন্দর, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল লিখছি আমি, তোমরা দেখো। এই যে কোনো একটা সেট নিয়েছি যার এলিমেন্ট হচ্ছে 1 2 3, তাহলে এর পি অফ এটা কেমন দেখতে সেটা আমি লিখে দেখাচ্ছি। দেখো দেখো, এ যে কোনো একটা সেট 1 2 3 ছিল, তাহলে এর পি অফ এ, তার এলিমেন্টগুলো কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 1 2 আছে, 1 3 আছে, 2 3 আছে, 1 2 3 আছে, এবং নাল সেট 5 রয়েছে। অর্থাৎ এরা সবাই কিন্তু এ সেটের সাবসেট। ওয়ান একটা এলিমেন্ট দ্বারা গঠিত সেট, সে ডেফিনেটলি এ সেটের মধ্যে ঢুকে রয়েছে, সে ওয়ান এ সাবসেট। টু, এটাও এর আমার সাবজেক্ট, কারণ টু এলিমেন্টটা সম্পূর্ণরূপে এ সেটের মধ্যে ঢুকে রয়েছে, টু আমার এর সাবজেক্ট। থ্রি, এই এলিমেন্টটা সম্পূর্ণরূপে এ সেটের মধ্যে আমার ঢুকে রয়েছে, সেজন্য থ্রি এর একটা সাবসেট। কারণ তোমরা সাবসেটের ডেফিনেশনে দেখেছো আগের দিন, যে সাবসেট হচ্ছে তারাই যাদের, সেই সমস্ত সেটগুলো সাবসেট যাদের এলিমেন্টগুলো সম্পূর্ণরূপে ওই সেটের মধ্যে ঢুকে থাকে। এখানে থ্রি এলিমেন্টটা সম্পূর্ণরূপে যেহেতু এ সেটের মধ্যে ঢুকে রয়েছে, সেজন্য অবশ্যই থ্রি এটা আমার একটা এ সেটের সাবসেট। এরকমভাবে ওয়ানটা হয়েছিল, টুটা হয়েছিল, থ্রিটা হয়েছিল। এবার যদি দুটো করে এলিমেন্ট নিই, তাহলে 1 2 এই দুটো এলিমেন্টও এর মধ্যে আমার ঢুকে রয়েছে, সেজন্য এই দুটো এলিমেন্ট গঠিত যেটা সেটটা সেটাও একটা আমার ওয়ান এর সাবসেট বলতে পারি। সেজন্য 1 2 এটাও আমার এর সাবসেট। একই রকমভাবে 1 3 2 3, আর 1 2 3 সে নিজেও আর একটা সাবসেট, কারণ যে কোনো সেট সে তার নিজেরই সাবসেটে, একটু পরে সেটা আমি আসছি। তার দুটো চারটে মোট থিওরাম আছে, সেই থিওরামের স্টেটমেন্টগুলো আমি একটু পরে বলছি। তাহলে এখানে 1 2 3 ও নিজেও ওর একটা সাবসেট, যেন 1 2 3 রয়েছে, এবং নাল সেট 5 সেটাও ওই সেটের একটা সাবসেট হয়। কেন হয় পরে আসছি আমি, ঠিক আছে? তাহলে এতগুলো সম্ভাব্য সাবসেট আমার এ সেটের তৈরি হয়েছে। এদের দ্বারা গঠিত যে সেট, দেখো এই প্রত্যেকটা সাবসেট আমি এই মেইন যে সেট সেই সেটের ভেতরে আমি লিখে দিয়েছি। তাহলে এদের দ্বারা গঠিত যে সেটগুলো, সেই সেটটা হচ্ছে আমার পাওয়ার সেট অফ এ। অর্থাৎ এ সেটের যতগুলো সম্ভাব্য সাবসেট হয় তাদের দ্বারা গঠিত যে সেট, সেই সেটকে বলে পি অফ এ দ্বারা ডিনোট করা হয়, এবং পি অফ ইজিক্যাল টু 1 2 3 এই সেটগুলো। সেটের ভিতর থেকে সেটের জন্য, কারণ এরা তো এক একটা সাবসেট, সেই জন্য এরা সেট, এরা এলিমেন্ট, পাওয়ার সেটের এলিমেন্ট, কিন্তু আসলে এরা কিন্তু এক একটা সেট। এরা পাওয়ার সেটের ক্ষেত্রে এরা ইন রেসপেক্ট অফ পাওয়ার সেট দে আর দ্য এলিমেন্ট, বাট ইন জেনারেল ওয়ান এটা কিন্তু একটা সাবসেট কার এর, টু এটাও একটা সাবসেট কার না এর, থ্রি এটাও একটা সাবসেট কার না এর। অর্থাৎ ইন জেনারেল দিজ আর দ্য সাবসেট, প্রত্যেকটা। অর্থাৎ পাওয়ার সেটের এলিমেন্টগুলো কিন্তু সবাই এক একটা সাবসেট, কারণ এখানে বলে দিয়েছে কন্টেনিং অল দ্য সাবসেট অফ এ সেটের সমস্ত সাবসেট দ্বারা গঠিত যে সেট তারাই হচ্ছে আমার পি অফ এ। সেজন্য পি অফ এর আমার এলিমেন্টগুলো হচ্ছে এরা, ভিতরে যারা রয়েছে তারা কিন্তু সবাই সাবসেট অফ দ্য সেট এ। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটো 1 2 3 এবং 5, এবং এর সংখ্যাটা এখানে দেখো আটখানা সাবসেট আমার হয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই যে আটখানা সাবসেট আমার হয়েছে, এই সংখ্যাটা কি করে আমরা পাবো? ইন জেনারেলি কি করে আমরা পাবো? তার জন্য একটা নর্মাল সূত্র রয়েছে, সেই সূত্রের সাহায্যে যদি এ সেটের এলিমেন্ট তিনটে না হয় চারটে হতো, বা পাঁচটা হতো, বা দুটো হতো, তাহলে এর পদ সংখ্যা কত হতো? অর্থাৎ পাওয়ার সেটের পদ সংখ্যা নির্ণয়ের একটা ফর্মুলা আমাদের আছে, সেই ফর্মুলাটা আমি লিখে দেখাচ্ছি। দেখো
দেখো পাওয়ার সেটের পদ সংখ্যা নির্ণয়ের ফর্মুলা সূত্র, দ্যাট ইজ এন অফ পিএ। এন অফ পিএ মিনস নাম্বার অফ এলিমেন্টস ইন পিএ। পিএ মানে পাওয়ার সেট অফ এ। তোমার দেখেছো পাওয়ার সেটকে পি অফ এ এরকম সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এন অফ পিএ মিনস নাম্বার অফ এলিমেন্ট ইন পি, অর্থাৎ পি এ অর্থাৎ পাওয়ার সেটের মোট পদ সংখ্যা। এন অফ পিএ মানে পাওয়ার সেটের মোট পদ সংখ্যা কত, 2 টু দি পাওয়ার এন। সবসময় জেনারেল ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার এন। টুটা ফিক্সড, এনটা হচ্ছে বিভিন্ন সেটের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। যেমন এর ক্ষেত্রে আগের যে সেটটা উদাহরণ দিয়েছিলাম 1 2 3, অর্থাৎ 3টে এলিমেন্ট ছিল। এন বলতে নাম্বার অফ এলিমেন্টস ইন এ, অর্থাৎ যে সেটটার পাওয়ার সেট বার করবে তার মোট পদ সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে এন। যেমন আগের সেটের ক্ষেত্রে এ ইকুয়াল টু 1 2 3 ছিল। দেখো আগের সেটের ক্ষেত্রে কি ছিল, এর মান ছিল 1 2 3। তাহলে এর মান ছিল আমার 1 2 3, অর্থাৎ এর মোট পদ সংখ্যাটা এ সেটের মোট পদ সংখ্যা কত, 3। অর্থাৎ এন অফ এ ইকুয়াল টু এখানে 3। অর্থাৎ এর এন এর মান, অর্থাৎ এ সেটের ক্ষেত্রে এন এর মান হচ্ছে 3, এন হচ্ছে সেটাই এলিমেন্টস অফ এ। তাহলে এর পদ সংখ্যা 3। তাহলে 2 এর মধ্যে 3 বসে দিলে কত, 8 হবে। তোমরা দেখেছো এর আগে যে এন অফ এ করেছিলাম পাওয়ার সেটের পি অফ এ, তার সদস্য সংখ্যা মোট 8খানা ছিল, তোমরা গুণে দেখেছিলে। তো এখানে ক্ষেত্রে ওই 8 সংখ্যাটা আসছে এই 2 টু দি পাওয়ার এন এই ফর্মুলার সাহায্যে। যেহেতু এ সেটের আমার মোট 3টে পদ ছিল, সেখানে 2 এর মধ্যে 3 বসালে তোমরা জানো হয় 8। 2 কিউব মানে 8 হয়। তাহলে দেখো 2 কিউব মানে 8। তাহলে এর যে পাওয়ার সেটটা ছিল, এ সেটের যে পাওয়ার সেট তার পদ সংখ্যা নিয়ে ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার এন। এন এর মান যদি 4 হয় তাহলে 16টা পদ সংখ্যা হবে পি অফ এর। এন এর মান যদি 5 হয় তাহলে 32টা হবে। অর্থাৎ এ সেটের যা পদ সংখ্যা থাকবে 2 এর মাথায় তোমরা সেটা বসিয়ে দেবে, তাহলে সেটা আমার পাওয়ার সেটের পদ সংখ্যা নির্ণয়ের ফর্মুলা আমার তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে পাওয়ার সেট কাকে বলে সেটা বললাম, পাওয়ার সেটের এক্সাম্পল দিলাম, পাওয়ার সেট কিভাবে গঠন করতে হয় সেটা বললাম, পাওয়ার সেটের পদ সংখ্যা নির্ণয়ের ফর্মুলা 2 টু দি পাওয়ার এন। সেটা আমার টুটা কিন্তু ফিক্সড, এনটা হচ্ছে এ সেটে মোট যতগুলো পদ থাকবে তার সংখ্যা তোমরা বসিয়ে দেবে। অ্যানাদার এক্সাম্পল একটা দিচ্ছি, ধরো আলাদা এক্সাম্পল একটা দিচ্ছে, দেখো এক্স সেটটা কেমন দেখতে, এ বি দুটো এলিমেন্ট রয়েছে আমার। তাহলে পাওয়ার সেট অফ এক্স পি অফ এক্স দেখতে কেমন হবে, এ হবে, বি হবে, এ বি নিজে হবে এবং ফাই হবে। এরা সবাই সাবসেট, এ এক্স এর একটা সাবসেট, বি সেও এক্স এর একটা সাবসেট, এ বি সেও এক্স এর একটা সাবসেট। নাল সেট তো সবারই সাবসেট হয়। তাহলে মোট কটা পদ হয়েছে আমার এখানে পাওয়ার সেটের, একটা দুটো তিনটে চারটে পদ হয়েছে। এখন এই সংখ্যাটা কি করে আসবে, এন এর উপর নির্ভর করছে, কারণ 2 টু দি পাওয়ার এন আমরা জানি ফর্মুলা। তাহলে এক্ষেত্রে এন ইকুয়াল টু, কারণ কি, কারণ এক্স এর দুটো আমার পদ হয়েছে সেজন্য এন ইকুয়াল টু 2, কারণ এক্স এর মধ্যে আমার দুটো পদের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এন ইকুয়াল টু। তাহলে এন অফ পি এক্স পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা কত হবে, এন অফ পি এক্স কত হবে, এন অফ পি এক্স হবে 2 টু দি পাওয়ার এন, কিন্তু যেহেতু এন এর মান 2 সেজন্য 2 টু দি পাওয়ার 2 তেমন 4। অর্থাৎ পাওয়ার সেটের মোট পদ সংখ্যা নির্ণয় ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার এন। এটা একটা এক্সাম্পল দিলাম। তার ক্ষেত্রে এরকম যাই এক্সাম্পল নাও না কেন, সবার ক্ষেত্রে পি অফ এক্স বা পি অফ এ বা পাওয়ার সেট অফ দ্য সেট, ওই সেটের পাওয়ার সেট বা সূচক সেটটা নির্ণয় করা যাবে এবং সেটার ফরমেশনটা এভাবে তৈরি করা যাবে, কতগুলো পদ আছে সেটাও আমার বার করা যাবে। এটা গেল পাওয়ার সেট। নেক্সট নেক্সট পয়েন্ট আসছি, সাম ইম্পর্টেন্ট স্টেটমেন্ট অ্যাবাউট সেট। সেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। দেখো 4টে এখানে আমরা স্টেটমেন্ট দেবো, সেই 4টে স্টেটমেন্টের প্রুফ দরকার নেই, প্রুফ যদিও করা যায় কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রুফটা খুব একটা নেসেসারি নয়, সেজন্য প্রুফটা আমরা করবো না। তাহলে সাম ইম্পর্টেন্ট স্টেটমেন্ট অ্যাবাউট সেট, সেট সম্বন্ধে 4টে স্টেটমেন্ট তোমাদেরকে খুব মনে রাখতে হবে। এই স্টেটমেন্টগুলো বিভিন্ন রকম প্রুফের ক্ষেত্রে কাজে লাগবে, স্টেটমেন্টগুলো শুধুমাত্র কাজে লাগবে। তো তোমরা এই 4টে স্টেটমেন্ট মনে রাখবে। সেই 4টে স্টেটমেন্ট কি, একটা দুটো করে আমি লিখে দেখাচ্ছি, তোমরা ভালো করে সেগুলো ফলো করো। 4টে স্টেটমেন্টের শুধুমাত্র হেডলাইন্সটা মনে রাখতে হবে, কোনো রকম মানে জানার দরকার, কোনো রকম তার প্রুফ জানার দরকার নেই। ওকে, সেই স্টেটমেন্টগুলো একটা একটা করে লিখছি আমি, দেখো 1 নম্বর লিখেছি, নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, অর্থাৎ শূন্য সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, অর্থাৎ নাল সেট যে কোনো সেটের সবসময় সাবসেট হবে, দ্যাট ইজ ফাই। নাল সেটকে তোমরা জানো ফাই সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, আগের ক্লাস থেকে ফাই। আর এই ফাই এ সবসময় যে কোনো সেটের একটা সাবসেট হবে, অর্থাৎ নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট। যার কারণে যে কারণেই তোমরা পাওয়ার সেটে দেখলে যে এলিমেন্টসগুলো রয়েছে তার মধ্যে ফাই সবসময় বিদ্যমান ছিল। একবারে লাস্টে পাওয়ার সেটের যে পদগুলো ছিল সেখানে ফাই সবসময় ছিল। ফাইকে নিচ্ছিলাম সাবসেট, কারণ ফাই তো যে কোনো সেটের সাবসেট, সে এ হোক বি হোক এক্স হোক যাই হোক, যে সেটই হোক না কেন পাওয়ার সেট কিন্তু সবার, নাল সেট কিন্তু সবার সাবসেট। এখন এটা প্রুভ করা যায়, কিন্তু প্রুফের তো আমাদের দরকার নেই, শুধুমাত্র স্টেটমেন্টটা মনে রাখতে হবে। আগেই বলে দিয়েছি 4টে আমি স্টেটমেন্ট, সেই 4টে স্টেটমেন্টের মধ্যে ফার্স্ট স্টেটমেন্ট হচ্ছে এটাই, যে নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, দ্যাট ইজ ফাই ইজ এ সাবসেট অফ এনি সেট। ওকে, এটা গেল 1 নম্বর। নেক্সট 2 নম্বরে আসছি,
2 নম্বর দেখো, এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। যে কোনো সেট সে তার নিজের নিজেরই সাবসেট হবে, সেই সেটটা যাই হোক না। মনে করো যদি সেটটা এ হয় তাহলে এই যে সাবসেট অফ এ, সেটটা যদি বি হয় তাহলে বি যে সাবসেট অফ এ, সেটটা যদি এক্স হয় তাহলে এক্স ইজ সাবসেট অফ এক্স, সেটটা যদি ওয়াই হয় তাহলে ওয়াই ইজ সাবসেট অফ ওয়াই। অর্থাৎ যে কোনো সেট সে তার নিজের নিজেরই সাবসেট হবে। যেমন পাওয়ার সেটের ক্ষেত্রে কি প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম 1 2 3, সেই জন্য পাওয়ার সেটের এলিমেন্টে এ সেটটা ছিল পাওয়ার সেটের উদাহরণের ক্ষেত্রে মেন যে সেটটা এ নিয়েছিলাম, যে এ সেটের এলিমেন্ট দেখবে ছিল 1 2 3। আবার পি অফ এ যেখানে লিখেছিলাম সেখানেও দেখবো আমার 1 2 3 ওই সেটটা নিজেও ছিল। অর্থাৎ যে কোনো সেট সে তার নিজের নিজেরই সাবসেট হয়। এটা গেল 2 নম্বর স্টেটমেন্ট। নেক্সট আসছি 3 নম্বরে। নেক্সট আসছি 3 নম্বর এবং 4 নম্বরে। 3 নম্বরে কি দেখতে পাচ্ছ, যে এই যে সাবসেট অফ বি অ্যান্ড বি যে সাবসেট অফ সি, এ বি এর সাবসেট আবার বি যদি সি এর সাবসেট হয়, তাহলে এখান থেকে যে কনক্লুশনটা আনতে পারবো সেটা হচ্ছে এই যে সাবসেট অফ সি। অর্থাৎ এ বি এর সাবসেট আবার বি যদি সি এর সাবসেট হয়, তাহলে সেখান থেকে আমরা অবশ্যই কনক্লুশনটা এটাই আনতে পারবো এই যে সাবসেট অফ সি। স্টেটমেন্টটা মনে রাখবে, প্রুফ প্রয়োজন নেই। 4 নম্বরটা কি, এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ। অর্থাৎ এ বি এর সাবসেট আবার উল্টোটা রিভার্সটা বি এর সাবসেট যদি হয় কোনো কারণে, সেখান থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারবো সেটা হচ্ছে এ এবং বি সেট দুটো সমান। অর্থাৎ এ বি এর সাবসেট আবার বি যদি এ এরও সাবসেট, অর্থাৎ ঠিক উল্টোটাও হয়ে যায় এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ, তাহলে সেখান থেকে যে সিদ্ধান্তে আসতে পারবো সেটা হচ্ছে এ ইকুয়াল টু বি। এই দুটো স্টেটমেন্টও যে কোনো প্রুফের ক্ষেত্রে কাজে লাগে। নেক্সট, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। দেখো লেখা আছে ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র। ভেন হচ্ছে ইউলার ভেন, একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন, তার নাম অনুসারে এই ডায়াগ্রামের নাম দেওয়া হয়েছে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র কি, আর কিছুই নয়। দেখো লেখা আছে ডেফিনেশনটা, ডায়াগ্রামেট্রিক রেপ্রেজেন্টেশন অফ সেট। সেটের ডায়াগ্রামেট্রিক যে কোনো রেপ্রেজেন্টেশন, উপস্থাপনা, অর্থাৎ কোনো একটা সেট, সেটাকে যদি কোনো জিওমেট্রিক্যাল ফিগারের সাহায্যে আমি উপস্থাপন করতে পারি, যে কোনো জিওমেট্রিক্যাল ফিগার হতে পারে সেটা ট্রায়াঙ্গেল, হতে পারে সেটা রেক্ট্যাঙ্গেল, হতে পারে সেটা স্কোয়ার, হতে পারে সেটা সার্কেল। অর্থাৎ যে কোনো জিওমেট্রিক্যাল ফিগারের সাহায্যে যে কোনো সেটকে যদি আমি উপস্থাপিত করতে পারি, রেপ্রেজেন্টেশন, সেটাকে যদি উপস্থাপিত করতে পারি, দ্যাট ইজ ডায়াগ্রাম। তো ডায়াগ্রামের মাধ্যমে, যে কোনো জিওমেট্রিক্যাল ডায়াগ্রামের মাধ্যমে যদি কোনো সেটকে আমি উপস্থাপিত করতে পারি, তো সেটাকে তখন বলা হবে ভেন ডায়াগ্রাম। ভেন হচ্ছে ইউলার ভেন, একজন বিখ্যাত গণিতবিদ। তার নাম অনুসারে এই চিত্রের নাম দেওয়া হয়েছে ভেন ডায়াগ্রাম, কারণ তিনি সর্বপ্রথম এটাকে উপস্থাপিত করেছিলেন এরকম একটা ডায়াগ্রামের মাধ্যমে যে কোনো সেটকে। তার নাম অনুসারে যে কোনো সেটকে যদি ফিগারের মাধ্যমে আনতে পারি, জিওমেট্রিক্যাল ফিগারের মাধ্যমে বা ডায়াগ্রামের মধ্যে আনতে পারি, তখন সেটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। যেমন এক্সাম্পল দিচ্ছি একটা, দেখো দেখো এ একটা সেট নিয়েছি, যে সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3। এটা আমি নর্মাল ট্যাবুলার ফর্মে রয়েছে, দেখতে পাচ্ছ ট্যাবুলার ফর্ম রয়েছে। এবারে এইটা কি আমি এরকম ডায়াগ্রামেট্রিক আঁকছি, একটা সার্কেল করে দিলাম, বলেছিলাম যে সার্কেল হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, স্কোয়ার হতে পারে, অনেক কিছু ডায়াগ্রাম হতে পারে। ডায়াগ্রামটা মনে করে আমি সার্কেল নিয়েছি, সার্কেলের ভিতরে জাস্ট 1 2 3 এলিমেন্ট আমি পরপর লিখে দিলাম, একটা করে ডট দিয়ে দিলাম। তাহলে এই যে ফিগারটা হলো, এই ফিগারটা হচ্ছে আমার একটা ভেন ডায়াগ্রাম। একই রকম ভাবে আমি ট্রায়াঙ্গেল আকারে আঁকতে পারি, এটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের ভিতরে 1 2 3 তিনটে এলিমেন্ট আমি নিয়ে নিয়েছি। তাহলে এই যে ফিগারটা হলো, এই ফিগারটা আমার একটা ভেন ডায়াগ্রাম। আবার একই রকম ভাবে আমি যদি এরকম একটা আয়তক্ষেত্রের মতো ফিগার নিই, সেই ফিগারের মধ্যে যদি এলিমেন্টগুলো নিয়ে নিই 1 2 3 1 2 3, তাহলে এই যে ফিগারটা হলো এটা আমার একটা ভেন চিত্র। এইরকম ভাবে যে কোনো সেটকে আমি এরকম একটা ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপিত করতে পারি, এবং এই উপস্থাপনাটা সর্বপ্রথম করেছিলেন গণিতবিদ ইউলার ভেন। তার নাম অনুসারে চিত্রের নাম দেওয়া হয়েছে ভেন ডায়াগ্রাম। ওকে, এছাড়াও একটা সাবসেটের দেখো ভেন ডায়াগ্রামের ছবি আঁকছি। দেখো চিত্রে পরিষ্কার দেখা যাচ্ছে টোটাল বড় সেটটা, আমি টোটাল বড় যে সার্কেলটা সেটা আমার এ সেট, আর ভিতরের যে এই যে শেডেড পোর্শন, ছাপানো অংশ, দাগ দিয়ে রেখাঙ্কিত যে অংশ, এটাকে বি সেট নিয়েছি। তাহলে যেহেতু বি সেটটা আমার পুরোপুরি এ সেটের মধ্যে ঢুকে রয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে যে বড় সার্কেলটার ভিতরে ছোট পার্টটা বি সেটটা আমার ঢুকে রয়েছে, তাহলে ডেফিনেটলি বি যে সাবসেট অফ এ। কারণ সাবসেট ডেফিনেশন বলছিলাম কোন একটা সেট সম্পূর্ণরূপে যদি অপর সেটের মধ্যে ঢুকে থাকে, তাহলে সেই সেটটাকে বলবে সাবসেট অফ অপর সেট, আগের দিন বলেছিলাম। তাহলে এখানে ডেফিনেটলি বি সেটটা আমার এ সেটের মধ্যে ঢুকে রয়েছে, সেই জন্য বি যে সাবসেট অফ এ। কারণ এ সেটটা আমি বড় সেটটা নিয়েছি, বিটা ছোট নিয়েছি, এবং ছোটটা পুরোপুরি বি এর মধ্যে ঢুকে রয়েছে, সেই জন্য বি যে সাবসেট অফ এ। এটাও আমি ভেন ডায়াগ্রামের মধ্যে দেখিয়ে দিলাম। অর্থাৎ বিভিন্ন রকম ডায়াগ্রামের মাধ্যমে সেটগুলোকে যদি উপস্থাপিত করতে পারি, সেটা হচ্ছে আমার ভেন চিত্র। ভেন চিত্রের এক্সাম্পল দিলাম, এবং সেখান থেকে ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো। নেক্সট আসছি, এবারে লিখেছি অপারেশন অন সেট, অর্থাৎ সেটের বিভিন্ন অপারেশন। ক্লাস 10 পর্যন্ত তোমরা দু ধরনের অপারেশন, মেনলি দু ধরনের অপারেশন শিখেছ। একটা হচ্ছে অ্যাডিশন বা প্লাস, আর একটা সাবস্ট্রাকশন বা মাইনাস। এই দুটো অপারেশন, এগুলো ম্যাথামেটিক্যাল অপারেশনের কথা বলছি যদিও। তো ক্লাস 10 পর্যন্ত তোমরা দু ধরনের অপারেশন শিখে এসছো, একটা হচ্ছে অ্যাডিশন বা প্লাস, যোগ, আর একটা সাবস্ট্রাকশন, মাইনাস বা বিয়োগ। পরবর্তীতে অ্যাডিশন বা প্লাসটা তোমার কনভার্ট হয়েছে
মাল্টিপ্লিকেশন গুণের আকারে, এবং সাবস্ট্রাকশন মাইনাস বা বিয়োগ যেটা, সেটা অপারেশনটাকে আগে কনভার্ট হয়ে গেছে আমার ডিভিশনে, সেখান থেকে ডিভিশনটার কনসেপশন এসেছে। তাহলে এই চারটে অপারেশন মোট ক্লাস 10 পর্যন্ত বা মাধ্যমিক লেভেল পর্যন্ত আমরা অলরেডি প্রথমেই শিখে এসেছি। অপারেশন অ্যাডিশন প্লাস এক ধরনের অপারেশন, সেখান থেকে আমার মাল্টিপ্লিকেশন এসছে। আবার সাবস্ট্রাকশন মাইনাস এক ধরনের অপারেশন, সেখান থেকে আমার ডিভিশন বা ভাগ এই অপারেশন এসছে। এই চারটে অপারেশন এতদিন পর্যন্ত আমরা শিখেছি। এবার এক নতুন ধরনের অপারেশন, সেটা সেট অ্যালজেব্রার অপারেশন। সেই অপারেশনগুলো কি কি? অনেক কটা অপারেশন আছে, পরপর একটা একটা করে লিখে দেখাচ্ছি। ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে ইউনিয়ন, যার সিম্বল হচ্ছে এরকম ক্যাপিটাল ইউ আকারে। অপারেশনের যেমন অ্যাডিশন তার চিহ্ন প্লাস, সেরকম ইউনিয়ন এই অপারেশনের চিহ্ন হচ্ছে এরকম ইউ, ক্যাপিটাল লেটার ইউ এর মতো। ইউনিয়ন অনেকটা যোগের মতো। দেখো এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে ইউনিয়ন বলতে আমি কি বুঝতে। এক্সাম্পলটা আমি দিচ্ছি, দেখো। এ একটা সেট নিয়েছি 1 2 3, বি একটা সেট নিয়েছি 4 5। তাহলে এই দুটো সেটের ইউনিয়ন এই অপারেশনটা করতে হবে। যেমন যোগ 2 আর 3, এদের যোগ করলে যেমন 2 + 3 = 5 হয়। একই রকম ভাবে এ একটা সেট, এখানে তো সেটের অপারেশনটা, এ একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3, বি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 4 5। তাহলে এ এবং বি এই দুটো সেটের ইউনিয়ন করতে হবে, অপারেশন তো কারোর করতে হবে। তাহলে এ এবং বি এই দুটো সেটের ইউনিয়ন করতে হবে। তাহলে এ ইউনিয়ন বি, ইউ রিড অ্যাজ এ ইউনিয়ন বি, এ অর্থাৎ এ এবং বি এর যোগফল। সেটা কি? এ সেটের যে পদগুলো আছে সেগুলো পরপর লিখে দেবে, 1 2 3 পরপর লিখে দিয়েছি। তারপর বি সেটে আছে 4 এবং 5, 4 এবং 5 আমি লিখে দিয়েছি। অর্থাৎ এ এবং বি এর মোট পদ সংখ্যাগুলো যদি পরপর আমি লিখে দিই, তাহলে যে সেটটা তৈরি হবে, এই যে সেটটা তৈরি হয়েছে, এই সেটটাকে বলা হয় এ ইউনিয়ন বি। অর্থাৎ এ সেটের পদ সংখ্যা এবং বি সেটের পদ সংখ্যাগুলো পরপর যদি আমি লিখে দিই ইউনিয়ন সেটে, তাহলে সেটা হবে আমার এ ইউনিয়ন বি। অর্থাৎ দুটো সেটের ইউনিয়ন বলতে সেই দুটো সেটের পদগুলোকে আমার পরপর লিখে দেওয়া। তাহলে যে নতুন সেটটা তৈরি হবে সেটাকে বলে এ ইউনিয়ন বি, এটা হলো ইউনিয়ন। এখন এটা একটা এক্সাম্পল দিলাম, অন্য আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। এই এক্সাম্পলটা তোমরা দেখতে পাচ্ছ, এক্স একটা সেট নিয়েছি 4 5 6, ওয়াই একটা সেট নিয়েছি 6 7 8। এক্স 4 5 6, ওয়াই হচ্ছে 6 7 8। তাহলে এক্স ইউনিয়ন ওয়াই, তাহলে এক্স এর এলিমেন্টগুলো লিখে দিয়েছি প্রথমে 4 5 6, ওয়াই এর কি আছে 6 7 8। ছয় যেহেতু একবার লিখে দিয়েছি, আর কিন্তু লিখবো না, সেজন্য শুধুমাত্র 7 আর 8 লিখলাম, কারণ 6 তো একবার লেখা হয়ে গেছে। কোনো একটা সেটের মধ্যে একই এলিমেন্ট বারবার থাকতে পারে না, কারণ তোমরা জানো সেটের ডেফিনেশনে যে সেটের প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ডিস্টিংক্ট, ভিন্ন ভিন্ন, মানে একই এলিমেন্ট আমি দুবার লিখতে পারি না। যদি 6 লিখতাম তাহলে দুটো 6 হয়ে যেত, তাহলে 6 তো একটাই এলিমেন্ট, তাহলে সেম এলিমেন্ট পরপর লেখা যাবে না। একই এলিমেন্ট দুবার আমি লিখতে পারবো না, কারণ সেটের এলিমেন্টগুলো হয় আমার ডিস্টিংক্ট, সেই জন্য 6কে আর আমি রিপিট করলাম না। এই জন্য এক্সাম্পল দিলাম যে রিপিট আমি করবো না, অর্থাৎ সেটের যেহেতু এলিমেন্টগুলো আমার ডিস্টিংক্ট হয়, সেজন্য এক্স ইউনিয়ন হয় 4 5 6। এবার 6 এখানে কমন হয়ে গেছে, 6কে আর লেখার দরকার নেই, ইউনিয়নের ক্ষেত্রে শুধুমাত্র 7 আর 8 লিখে দিলাম। তাহলে এই যে জিনিসটা তৈরি হলো, এটা বলে এক্স ইউনিয়ন ওয়াই, অর্থাৎ ইউনিয়ন আমার গেল। এবারে আসছে ইন্টারসেকশন, চিহ্ন এরকম, অর্থাৎ দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন, যেমন ইউনিয়ন করলে সেটটা কেমন হয় দেখলে। এবার যদি আমরা ইন্টারসেকশন এই অপারেশনটা চালাই, যেমন অ্যাডিশনের ক্ষেত্রে দুটো সংখ্যার অ্যাডিশন করলে একরকম রেজাল্ট হয়, কিন্তু সাবস্ট্রাকশন করলে তো রেজাল্ট আলাদা আসবে। সেরকম দুটো সেটের যদি ইউনিয়ন করি তার রেজাল্ট আলাদা, একই রকমভাবে যদি ইন্টারসেকশন করি তার রেজাল্ট আলাদা। কি হবে এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হবে। এ একটা সেট নিয়েছি ইন্টারসেকশনের ক্ষেত্রে 1 2 3, বি একটা সেট নিয়েছি 2 4 8। এই দুটো সেটের মধ্যে আমার ইন্টারসেকশন করতে হবে। তাহলে সেটা লিখবো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, কেন লিখলাম, কারণ এ এবং বি সেটের মধ্যে 2 এলিমেন্টের তলায় রাখ দিয়েছি, কারণ 2 এলিমেন্ট আমার কমন এলিমেন্ট। অর্থাৎ এ এবং বি সেটের মধ্যে যেটা কমন এলিমেন্ট, সেই কমন এলিমেন্ট দ্বারা গঠিত যে সেট সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাকে পরিষ্কার লিখে দিয়েছি, অর্থাৎ ইন্টারসেকশন হলো কমন এলিমেন্ট দ্বারা গঠিত সেট। যে দুটো সেটের ইন্টারসেকশন করবে তাদের মধ্যে যেটা কমন এলিমেন্ট সেটা প্রথমে চুজ করবে। তাহলে এ সেটের মধ্যে 1 2 3 ছিল, বি সেটের মধ্যে 2 4 8 ছিল, তাহলে উভয়ের মধ্যে কমন 2, সেজন্য 2 এর তলা দাগ দিয়েছি। সুতরাং এই 2 একটা এলিমেন্ট আমি কমন পাচ্ছি, কারণ এই একটা এলিমেন্ট দ্বারা গঠিত যে সেট সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি সেট। অর্থাৎ উভয় সেটের মধ্যে যেটা কমন এলিমেন্ট হবে সেটা একটা হতে পারে, দুটো কমন থাকতে পারে, কোনো অসুবিধা নেই। বিভিন্ন যে যেমন এক্সাম্পল আমি তার ক্ষেত্রে সেমন রেজাল্ট আসবে। তো যতগুলো আমার কমন এলিমেন্ট থাকবে তাদের দ্বারা গঠিত বা সংগঠিত যে সেট সেটাকে বলা হয় ইন্টারসেকশন অফ দ্য টু সেট অ্যান্ড ডিনোটেড বাই এ ইন্টারসেকশন বি। নেক্সট, ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট। ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট নাম শুনি বুঝতে পারছি কি হতে পারে। টু সেটস
এ অ্যান্ড বি যে কোনো দুটো সেট এ এবং বি আর সেট টু বি ডিসজয়েন্ট, তাদেরকে ডিসজয়েন্ট বলা হবে। টু সেটস এ অ্যান্ড বি আর সেট টু বি ডিসজয়েন্ট, দুটো সেট এ এবং বি কে ডিসজয়েন্ট বলা হবে ইফ যদি দে হ্যাভ নো কমন এলিমেন্টস, তাদের মধ্যে কোনো সাধারণ পদ না থাকে। টু সেটস এ অ্যান্ড বি আর সেট টু বি ডিসজয়েন্ট, দুটো সেট এ এবং বি তাদেরকে ডিসজয়েন্ট বলা হবে ইফ যদি দে হ্যাভ নো কমন এলিমেন্ট, তাদের মধ্যে কোনো সাধারণ পদ না থাকে। অর্থাৎ দুটো সেটকে ডিসজয়েন্ট সেট তখনই বলবো যদি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্টস আমি খুঁজে না পাই। এক্সাম্পল দিচ্ছি দেখো, এ একটা সেট নিয়েছি যার এলিমেন্ট হচ্ছে 5 6, বি একটা সেট নিয়েছি যার এলিমেন্ট হচ্ছে 9 11। ঠিক আছে, এ একটা সেট নিয়েছি যার এলিমেন্ট 5 6, বি একটা সেট নিয়েছি যার এলিমেন্ট হচ্ছে 9 11। তোমরা দেখতে পাচ্ছ এ এবং বি এর মধ্যে কোনো কমন পদ নেই, অর্থাৎ এ এবং বি এর মধ্যে কোনো সাধারণ পদ আমি খুঁজে পাচ্ছি না। সেই জন্য অর্থাৎ নো কমন এলিমেন্টস ইন এ অ্যান্ড বি, এ এবং বি এর মধ্যে কোনো কমন এলিমেন্টস নেই। সেই জন্য এখানে এ এবং বি কে বলা হবে পরস্পর বিচ্ছেদ সেট। তা দুটো সেটকে পরস্পর বিচ্ছেদ তখনই বলবো যদি তাদের মধ্যে কোনো সাধারণ পদ না থাকে। ওকে, নেক্সট। দুটি সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেটস, ডিফারেন্স অফ টু সেট অর্থাৎ দুটি সেটের অন্তর। দুটি সেটের অন্তর অনেকটা বিয়োগের মতো। কেমন দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি, সেটাকে ফলো করে বুঝতে পারবে যে দুটি সেটের অন্তর বলতে কি বোঝায়। এ একটা সেট লিখেছি ধরো 1 2 3, বি একটা সেট লিখেছি 3 4 5। এখন এই দুটো সেটের অন্তর বা ডিফারেন্স বার করতে হবে। সেই ডিফারেন্সের চিহ্নটা হচ্ছে এরকম, এরকম দেখতে। ঠিক ডিফারেন্স এ এবং বি এর মধ্যে ডিফারেন্স করবো, ডিফারেন্স অফ টু সেটস, সেই ডিফারেন্সের চিহ্নটা ঠিক এরকম দেখতে বেঁকানো। তাহলে এ এবং বি এই দুটো সেটের ডিফারেন্সকে কিভাবে প্রকাশ করবো, এ ডিফারেন্স বি, অর্থাৎ এ এবং বি এই দুটো সেটের মধ্যে ডিফারেন্স অন্তর বোঝাতে চাইছি। এই দুটো সেটের অন্তর তাহলে কি হবে দেখো, রেজাল্ট আমি দেখাচ্ছি। এ ডিফারেন্স বি এর মান হবে 1 2। তার কারণ কি দেখো, 3 এলিমেন্ট আমার কমন, 1 2 3তে এখানেও 3 রয়েছে। আবার বি সেট 3 4 5, অর্থাৎ 3 এলিমেন্ট আমার কমন, অর্থাৎ যেটা কমন এলিমেন্ট সেটা যদি এ সেট থেকে আমি বাদ দিয়ে দিই, যেটা কমন এলিমেন্ট সেটা যেহেতু এ আমার প্রথমে রয়েছে না, এ থেকে বাদ দেবো, বিয়োগ তো তাই, যেটা প্রথমে থাকে সেখান থেকে বিয়োগ করতে হয়। তাহলে যেটা কমন এলিমেন্ট সেটা যদি এ সেট থেকে আমি বাদ দিয়ে দিই, মুছে দিই, ডিলিট করে দিই, তাহলে যে সেটটা পড়ে থাকবে সেটা হচ্ছে 1 2। অর্থাৎ 3 যেটা কমন এলিমেন্ট সেটা আমি এ সেট থেকে বাদ দিয়ে দিলাম, পরিষ্কার থাকবে, এ সেট থেকে 3কে বাদ দিয়ে দিলে পড়ে থাকছে 1 আর 2। দেখো এ ডিফারেন্স বি সমান 1 2 লিখেছি। অর্থাৎ কমন এলিমেন্ট বাদ যাবে এ সেট থেকে, এ সেট থেকে যদি কমন এলিমেন্ট বাদ দিয়ে যায় তাহলে এ ডিফারেন্স বি এর মান পাবো এবং সেই সেটটা হবে 1 2। ঠিক আছে, তার ডিফারেন্স অফ টু সেটস মানে যেটা কমন এলিমেন্ট সেটা প্রথমে যেটা থাকবে সেটা থেকে বাদ দিয়ে দেবো, সেটাকে বলা হয় এ ডিফারেন্স বি। নেক্সট, এবার আসছি কমপ্লিমেন্ট অফ আ সেট। পূরক সেট কাকে বলে, অর্থাৎ কোনো একটা সেটের পূরক সেট কি, ডেফিনেশনটা আমি লিখছি দেখো। লেট এ বি এনি সেট, এ হচ্ছে যে কোনো একটা সেট, অ্যান্ড ইউ বি দ্য ইউনিভার্সাল সেট, এবং ইউ হচ্ছে একটা ইউনিভার্সাল সেট। এ যে কোনো একটা সেট এবং ইউ হচ্ছে ইউনিভার্সাল বা সার্বিক সেট। কাকে বলে সেটা আগের দিন ক্লাস বলেছিলাম। তাহলে যে কোনো দুটো সেট নিচ্ছি, একটা হচ্ছে এ যে কোনো একটা সেট, আর একটা ইউ একটা নির্দিষ্ট ইউনিভার্সাল সেট। দেন ইউ ডিফারেন্স এ, একটু আগে বললাম ডিফারেন্স কাকে বলে, তাহলে ইউ থেকে এ যদি ডিফারেন্সকে দিয়ে অন্তর করে দিই সেটাকে বলা হবে কমপ্লিমেন্ট অফ দ্য সেট এ, এ সেটের কমপ্লিমেন্ট, অ্যান্ড ডিনোটেড বাই দি সিম্বল এর মাথায় সি, অথবা এর মাথায় বার, অথবা এর মাথায় ড্যাশ। এই 3 রকম সিম্বলের সাহায্যে কমপ্লিমেন্ট অফ আ সেট, যে কোনো একটা সেটের কমপ্লিমেন্টকে প্রকাশ করা হয়। এর মাথায় সি, অথবা এর মাথায় বার, অথবা এর মাথায় ড্যাশ। এই 3 ধরনের সিম্বলের সাহায্যে এ সেটের কমপ্লিমেন্টকে প্রকাশ করা হয়। তাহলে কমপ্লিমেন্ট অফ আ সেট কি, অর্থাৎ যে কোনো একটা সেট নেবো আর একটা হোল ইউনিভার্সাল সেট নেবো, দি ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটাকে ডিফারেন্স করবো, যে ইউ ডিফারেন্স এ, তাহলে যে সেটটা পাবো সেটাকে বলছে কমপ্লিমেন্ট অফ দ্য সেট এ। এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হবে। এই ফিগারটা দেখে দাও, ভেন ডায়াগ্রামে সে বোঝাচ্ছি। এই ফিগারটির দিকে তাকাও, এই টোটাল যে এই যে আয়তক্ষেত্রের মতো অংশ ওটা হচ্ছে ইউনিভার্সাল সেট। আগের দিন দেখেছো ইউনিভার্সাল সেট বলতে কি, এরকম একটা বড় সেট, একটা বৃহত্তর সেট। ঠিক আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট ই নিয়েছি। আর মাঝখানে একটা ছোট্ট সার্কেল এতে লিখেছি, ওটাকে লিখেছি এ। অর্থাৎ একটা ইউ বড় সেটটা ইউ নিয়েছি এবং ভিতরে যে ছোট সেট সেটাকে এ নিয়েছি। ওই যে এ বি এনি সেট সেটা হচ্ছে এ। ইউ বি দ্য ইউনিভার্সাল সেট, ইউ বড়টা ইউনিভার্সাল সেট। প্রথমে ধরে নিচ্ছি লেট এ বি এনি সেট, এ এবং ইউ। তাহলে এ যে কোনো একটা সেট নিয়েছি ছোটটা, ইউ বড় একটা ইউনিভার্সাল সেট, যেহেতু ইউনিভার্সাল মানে বৃহত্তর সেট সেজন্য ওটাকে বড় দিয়েছি। তাহলে ইউ ডিফারেন্সে ইউ থেকে এ বাদ দিলে কোন অংশটা পড়ে থাকবে, অর্থাৎ ইউ থেকে এ বাদ দিয়ে মানে কি, ইউ এবং এর মধ্যে কমন পোর্শন কোটা এ নিয়েছি, সেই কমন পোর্শনটাকে পুরো বাদ দিয়ে দিয়েছি। বাদ দিলে এই যে রেখাঙ্কিত যে অংশটা, পুরো ইউ এর যে রেখাঙ্কিত অংশটা, সেই রেখাঙ্কিত অংশটাকে বলা হবে কমপ্লিমেন্ট অফ এ। এর মাথায় সি লেখা, এই যে দেখো এর মাথায় সি লিখে রেখেছি এখানে ছোট্ট করে, এর মাথায় সি এরকম লিখে রেখে দিয়েছি। অর্থাৎ
হোল সেট থেকে এ সেটটাকে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দেওয়ার পরে যে রেখাঙ্কিত অংশ ডটেড যে লাইন, ওই লাইনের যে পোর্শনটা সেটাকে বলে কমপ্লিমেন্ট অফ এ। এর মাথায় সি বা এর মাথায় বার বা এর মাথায় ড্যাশ দ্বারা প্রকাশ হয়। অর্থাৎ হোল সেট থেকে যে সেটের কমপ্লিমেন্ট বার করতে চাইছো সেই সেটটাকে যদি বাদ দিয়ে দাও, আবার বলছি দেখো, হোল সেট থেকে যে সেটের তুমি কমপ্লিমেন্ট বার করতে চাইছো সেই সেটটাকে যদি আমি ডিলিট করে দিই, তাহলে বাকি যে পোর্শনটা হোল সেটের থাকবে বা ইউনিভার্সাল সেটের থাকবে, সেই সেটটাই হবে আমার কমপ্লিমেন্ট অফ আ সেট। আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা পড়াবো লজ অফ সেট আলজেব্রা, অর্থাৎ সেট আলজেব্রার বিভিন্ন সূত্র। সেই সূত্রগুলো প্রমাণ আমরা করবো না, জাস্ট সূত্রগুলোকে বলবো, কারণ সেই সূত্রগুলো পরবর্তীতে বিভিন্ন রকমের প্রুফ তৈরি করতে আমাদের কাজে লাগবে। সেই জন্য পরের দিন আলোচনা করবো। জেনে রেখে দাও লজ অফ সেট আলজেব্রা। আজকে হলো কমপ্লিমেন্ট অফ সেট। এই পর্যন্ত। পরের ক্লাসে হবে লজ অফ সেট আলজেব্রা। ওকে, বাই।